সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রভাত। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা সবাই এই করোনা মহামারীর মধ্যে ভালো আছো এবং সুস্থ আছো। সুস্থ থাকাটা আমাদের সবার জন্য খুবই জরুরি, কারণ বর্তমানে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ অর্থাৎ দ্বিতীয় দফায় করোনা ভাইরাস আক্রান্তের পরিমাণ পুরো বিশ্বে যখন বাড়তেছে, তখনই আমাদের এই ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই অবস্থায় তোমাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট, তোমরা অকারণে ঘর থেকে বের হবা না। যেখানেই যাবা বাইরে যদি কখনো যেতে হয়, তাহলে মাস্ক মুখে দিয়ে বেরোবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। ঘরে যখনই ফিরবা তখনই সাথে সাথে সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুবা। বাইরের ব্যবহৃত কাপড় সাথে সাথে খুলে ফেলবা এবং পারলে গোসল করে নিজেকে পরিষ্কার করবা। এতে তোমরা সুস্থ থাকবা এবং আশা করি ভালো থাকবা। আমরা আনুষ্ঠানিকভাবে তোমাদের পড়া শুরু করছি। গত ক্লাসে আমরা তোমাদের কিছু আমার পরিচিতি, কলেজের পরিচিতি এবং এই সংক্রান্ত পড়ালেখা সংক্রান্ত কিছু প্রারম্ভিক আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি তোমাদের পাঠ্যসূচিতে। আমি যে অধ্যায়টা এখন আলোচনা করব সেটা হলো অধ্যায় নাম্বার 3, ব্যাংক সমন্বয় বিবরণী। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা অঙ্ক তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে পাবা এবং এটা তোমাদের জন্য একটু প্রাথমিকভাবে জটিলও মনে হতে পারে, কারণ এসএসসিতে তোমরা এই ধরনের অঙ্ক কখনো করনি। এইটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে এই চ্যাপ্টারের ক্লাসগুলো খেয়াল করবে। আমরা প্রায় বেশ কয়েকটা ক্লাস, 3-4টা ক্লাস এই চ্যাপ্টারের উপর দিব। এই চ্যাপ্টারের উপর প্রতি শনিবারে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উপর একটা ক্লাস পাওয়া এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে আমার মনে হয় তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবা। আমার সর্বাত্মক চেষ্টা থাকবে তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার। যদিও এটা আমি বিশ্বাস করি, যদি আমরা সরাসরি ক্লাসে উপস্থিত থাকতাম, তাহলে তোমাদের সাথে আমরা যখন বুঝাতাম, তোমরা যেই জিনিসটা না বুঝতে সেটা প্রশ্ন আকারে আমাকে জানাতে পারতে এবং তার সমাধানের সাথে সাথে নিতে পারতে। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি আবারও অনুরোধ করব, আমার ফোন নাম্বারটা আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। সেই ফোন নাম্বারে, নির্দিষ্ট ফোন নাম্বারে তোমরা মেসেজ দিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে, এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো জিজ্ঞাসা যদি থাকে, তাহলে আমাকে জানাতে পারবে। আমি পরবর্তীতে তোমাদের সাথে আবারও আলোচনায় সেই অংশ, তোমরা যে চ্যাপ্টারটা বুঝতে পারবে না, যে অংশটা বুঝতে পারবে না, সেটা আমি আলোচনায় আবারও নিয়ে আসবো। এইভাবে আশা করি আমাদের পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। আর আবারও রিকোয়েস্ট করি, আমার গ্রুপ 3036 থেকে 3070, যারা আমার এই গ্রুপে, যারা এই রোল নাম্বারধারী স্টুডেন্ট, 3036 থেকে 3070-এর মধ্যে যারা আছো, তারা আমাকে মেসেজ দিয়ে, তারা আমার ফোন নাম্বারে মেসেজ দিয়ে তাদের নাম, রোল নাম্বার এবং ফোন নাম্বার, তাদের নাম, রোল নাম্বার এবং ফোন নাম্বারটা আমাকে অবগত করবেন, যাতে আমি তোমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে যোগাযোগ করতে পারি। আজকে আমার চ্যাপ্টার আমি শুরু করছি। প্রথমেই আমি বলি, আমরা যে বিষয়টা আজকে পড়াবো, বিষয়টার নাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকে তারিখ হলো 17 তারিখ 10 মাস 2020 সাল, অর্থাৎ 17 অক্টোবর সকালবেলা। অধ্যায় নাম্বার 3, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী, প্রথমেই আমাদেরকে জানতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী কি। ব্যাংক সমন্বয় বিবরণী কি, এই প্রশ্নের উত্তর জানার আগে তোমাদেরকে জানতে হবে
ব্যাংক, ব্যাংকের হিসাব এবং আমাদের নগদানের হিসাব। আমরা জানি প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করে তার সাথে সাথে একটা ব্যাংকে হিসাবও খোলে। আজকাল একসময় মানুষ নগদে লেনদেন করতো, আজকাল নগদে লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও হিসাব রাখে, ব্যাংকের মাধ্যমেও লেনদেন করে, যার ফলে প্রতিটা প্রতিষ্ঠানকে একটা নগদান বহি তৈরি করতে হয়। আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তখন ব্যাংক আমাদের নামে একটা হিসাব তৈরি করে, আর যাকে বলা হয় পাসবই। প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান যে নগদের হিসাব রাখার জন্য যে বহিটা তৈরি করে তার নাম হলো নগদান বহি। একইভাবে ব্যাংক, আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলব তখন ব্যাংক আমার নামে একটা হিসাব তৈরি করবে, তার নাম হলো পাসবই। যার ফলে নগদান বহি এবং পাসবই আসলে দুইটা একই জিনিস, একই লেনদেন, দুইটাই লিপিবদ্ধ করে। তবে নগদান বহিতে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে লিপিবদ্ধ করি, আর পাসবইতে ব্যাংক তার দৃষ্টিকোণ থেকে লিপিবদ্ধ করে। তাহলে বোঝা যাচ্ছে নগদান বহির লেখাগুলো কে লেখে? ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান লেখে, ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার লেখে। কিন্তু পাসবইতে যে এন্ট্রিগুলো দেওয়া হয় সেগুলো কে দেয়? সেগুলা ব্যাংকের কর্মচারীরা দেয়। যার ফলে সাধারণত নিয়ম হলো আমরা ব্যাংকে যত টাকা জমা দিব ব্যাংকও ঠিক তত টাকাই আমাদের অ্যাকাউন্টে জমা দিবে। আবার আমরা ব্যাংক থেকে যত টাকা উত্তোলন করব, আমাদের নগদান বইতে যত টাকা লিখব, ব্যাংকও সাধারণত পাসবইতে অত টাকাই লিখবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই তখন ব্যাংক হিসাব নগদান বইতে ডেবিট দিকে লিখি, কারণ ব্যাংকে আমাদের টাকা জমা থাকা আমাদের জন্য সম্পত্তি, তাই এটা ডেবিট। কিন্তু আমি যখন টাকা জমা দিচ্ছি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার, ব্যাংকের কর্মচারীরা তখন আমাদের হিসাবে এটা ক্রেডিট দিকে লেখে, কারণ ব্যাংক এই টাকাটা আমাকে ফেরত দিতে দায়বদ্ধ। এটা আমার অ্যাকাউন্টে জমা আছে, আমি এই টাকাটা আমার অ্যাকাউন্টে জমা দিছি, ব্যাংক এই টাকাটা যখন আমি চাইব তখনই আমাকে ফেরত দিবে। আবার আমি যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তখন নগদান বইতে ক্রেডিট দিকে লিখি। একইভাবে ব্যাংক তার পাসবইতে এটা ডেবিট দিকে লেখে। তাহলে বোঝা যাচ্ছে আমি যখন ডেবিট লিখি তখন ব্যাংক ক্রেডিট লেখে, আমি যখন ক্রেডিট লিখি ব্যাংক তখন ডেবিট লেখে। নগদান বইতে যখন ডেবিট লেখা হয় পাসবইতে তখন ক্রেডিট দিকে লেখা হয়, নগদান বইতে যখন ক্রেডিট দিকে লেখা হয় পাসবইতে তখন ডেবিট দিকে লেখা হয়, কিন্তু টাকার পরিমাণ একই থাকে। অর্থাৎ আমি যদি ব্যাংকে 10,000 টাকা জমা দিই তখন নগদান বইয়ের ডেবিট দিকে লিখবো 10,000 টাকা, ব্যাংকও কিন্তু তখন পাসবইয়ের ক্রেডিট দিকে লিখবে 10,000 টাকা। আমি যখন ব্যাংক থেকে উত্তোলন করব, আমি যদি ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করি তাহলে নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো 5,000 টাকা, ব্যাংকও তখনই পাসবইয়ের ক্রেডিট ডেবিট দিকে লিখবে 5,000 টাকা। টাকাতে কোনো বেশ কম নাই, শুধু ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের জায়গায় ডেবিট। যার ফলে একটা নির্দিষ্ট সময় পরে নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্স একই রকম হওয়ার কথা, কিন্তু নগদান বই যখন ডেবিট ব্যালেন্স দেখাবে ব্যাংক তখন ক্রেডিট ব্যালেন্স দেখাবে, কিন্তু টাকার পরিমাণ সমান হবে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্স একই রকম হয় না। যদি কোনো কারণে কখনো নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্স একই রকম না হয় তাহলে কেন হলো না এটা জানা জরুরি, এটা জানা খুব প্রয়োজন, এটা উদ্ঘাটন করা প্রয়োজন। কেন উভয় ব্যালেন্সের মধ্যে পার্থক্য হলো? তখন উভয় নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্সের মধ্যে পার্থক্যের কারণগুলো খুঁজে বের করে যে বিবরণী আমরা তৈরি করি তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে আমরা বুঝলাম ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত হবে? যখন নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্সের মধ্যে গরমিল দেখা দিবে। যদি নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্সের মধ্যে কোনো গরমিল দেখা না দেয়
তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে না। এটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার, কেন আমরা তৈরি করি বা ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে তার উত্তর। তোমরা ছাত্রছাত্রীরা একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্ক আমরা যখন করি, অঙ্ক যখন বুঝি, তখন অঙ্কের কিছু থিওরিটিক্যাল ব্যাপার থাকে। অর্থাৎ ব্যাংক সমন্বয়, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার আপনি ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে এটা আমাদেরকে বুঝালেন, কিন্তু এটা তো পরীক্ষায় আসবে না। আসলে পরীক্ষায় সব কিছু আসতে হবে না। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা অঙ্কের পিছনের কথাগুলো তোমার জানা জরুরি। কেন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, এইটা যদি আমি না জানি, শুধু অঙ্কই করতে জানলাম, তাহলে বাস্তব জীবনে যখন আমি কাজ করব তখন আমি বুঝতেই পারবো না যে কোথায় এটা প্রয়োগ করা হবে, কেন এটা প্রয়োগ করা হবে। অতএব সঠিকভাবে সব কিছু শেখা উচিত। অঙ্কের থিওরিটিক্যাল কোনো প্রশ্নের উত্তর তোমাদের বইতে নাই, তোমাদের পরীক্ষায় আসবে না, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি যে একদম জানবেন না তাও কিন্তু ঠিক না। আমরা এবার আসি, ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে এটা আমরা বুঝলাম। এখন সেখানে আমরা বারবার আলোচনায় একই কথা আমরা বলার চেষ্টা করলাম, সেটা হলো একটা কথা বলার চেষ্টা করলাম, সেটা হলো নবদান বইয়ের উদ্ধৃত্ত এবং পাস বইয়ের উদ্ধৃত্তের মধ্যে গরমিল দেখা দিলে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়। এখন প্রশ্ন হলো কি কি কারণে, সাধারণত কি কি কারণে নবদান বইয়ের উদ্ধৃত্ত এবং পাস বইয়ের উদ্ধৃত্তের মধ্যে গরমিল দেখা দিতে পারে। এই কারণগুলা তোমাকে আমাকে সবাইকে জানতে হবে। কারণগুলা না জানলে আমি অঙ্কের সমাধান করতে পারবো না। নবদান বই এবং পাস বইয়ের গরমিলের কারণ, নবদান বই এবং পাস বইয়ের উদ্ধৃত্তের গরমিলের কারণ। এখানে বেশ কিছু কারণ আছে, তার মধ্যে যে কারণগুলো প্রায় ঘটে সেগুলো আমি এখানে তোমাদের জন্য লিস্ট করে নিয়ে আসলাম এবং এগুলো আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। এই কারণগুলো যদি তোমরা বুঝো এবং কেন এই সমস্যাগুলো তৈরি হলো সেটা যদি বুঝো, তাহলে অঙ্কটা সহজেই তোমরা সমাধান করতে পারবে। প্রথমে আসো, ইস্যুকৃত চেক। প্রথমে 1 নাম্বার কারণ হলো ইস্যুকৃত চেক উপস্থাপন না হওয়া। ধরো, অনুমান করো আমার ব্যাংকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা আছে, আমি জনাব রহিম আমার কাছ থেকে টাকা পাই, তাকে আমি 20,000 টাকার একটা চেক দিলাম। যখনই আমি 20,000 টাকার চেক রহিমকে দিছি, সাথে সাথে আমার নগদান বইতে এটা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করছি, তার মানে ব্যাংকে ক্রেডিট করছি, যার ফলে আমার নগদান বইতে আগে ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা, ব্যাংকও জানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে 1 লক্ষ টাকা, তার মানে আমার নগদান বইতে জমা ছিল 1 লক্ষ টাকা, পাস বইতেও লেখা ছিল 1 লক্ষ টাকা। আমি রহিমকে চেক দিলাম 20,000 টাকার, নগদান বই থেকে বাদ দিলাম 20,000 টাকা, তাহলে নগদান বইয়ের উদ্ধৃত্ত হলো 80,000 টাকা। কিন্তু রহিম আমার চেকটি নিয়ে এখনও ব্যাংকে যায় নাই। রহিমের দায়িত্ব হলো আমার চেকটা নিয়ে সে আমার ব্যাংকে যাবে এবং আমার ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করবে। যখন উত্তোলন করবে, ব্যাংক তাকে টাকা দিবে এবং পাস বইতে 20,000 টাকা বাদ দিবে। কিন্তু রহিম আমার ব্যাংকে যায়নি, আমার ব্যাংক থেকে টাকাটা নেয় নেই, যার ফলে ব্যাংকে ব্যালেন্স 1 লক্ষ টাকাই আছে। ব্যাংক সেখান থেকে 20,000 টাকা বাদ দেওয়ার কথা, ব্যাংক 20,000 টাকা বাদ দিতে পারে নাই, কারণ রহিম আমার ব্যাংকে যায়নি। যার ফলে উভয় ব্যালেন্সের মধ্যে গরমিল দেখা দিল। এটা গরমিলের একটা অন্যতম প্রধান কারণ। দ্বিতীয়ত, জমাকৃত চেক আদায় না হওয়া। আমরা বিভিন্ন ব্যক্তির কাছে চেকে মাল বিক্রয় করি। যখনই আমরা মাল বিক্রয় করি, তখনই আমরা মাল বিক্রয়ের চেকটা পাই।
চেক পাওয়ার সাথে সাথে ওইটা আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিই। আদায়ের জন্য আমাদের নর্মাল হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা আদায়ের জন্য যখন ব্যাংকে জমা দিই তখন ব্যাংক হিসাবকে ডেবিট করি। ধরো আমার ব্যাংকে 1,00,000 টাকা জমা আছে, আমিও জানি 1,00,000 টাকা, নগদান বইতে লেখা আছে 1,00,000 টাকা, ব্যাংকের পাস বইতেও লেখা আছে 1,00,000 টাকা। আমি 50,000 টাকার মাল চেকে বিক্রি করলাম এবং চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম। আমার এক নগদান বইতে টাকা হলো 1,50,000 টাকা। আগে ছিল 1,00,000, জমা হলো 50,000 টাকা, 1,50,000 টাকা। কিন্তু আমি জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক কিন্তু 50,000 টাকা পাস বইতে এন্ট্রি দিবে না। কারণ ব্যাংক রহিমের ব্যাংকের থেকে আমি যার কাছে বিক্রি করছি তার ব্যাংকের কাছ থেকে টাকাটা আদায় করবে, আদায় করার পরে আমার অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করবে। এখন দেখা গেল যেই দিন আমি ব্যাংকে জমা দিলাম সেই দিন সাথে সাথে আমি আমার 1,00,000 টাকার সাথে 50,000 টাকা যোগ করলাম, বললাম যে আমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা আছে 1,50,000 টাকা। কিন্তু ব্যাংক বলবে 1,00,000 টাকা, কারণ ব্যাংক তখনও এই চেকের টাকাটা আদায় করে আনেনি। ব্যাংক যখন আদায় করে আনতে পারবে তখন ব্যাংক এটা যোগ করবে, যার ফলে দিন শেষে আমাদের উভয়ের ব্যালেন্সের মধ্যে গরমিল দেখা দিবে। নগদান বই বলবে 1,50,000 টাকা জমা আছে, কিন্তু পাস বই বলবে 1,00,000 টাকা জমা আছে। এখন যদি আমরা ব্যাংকে যাই, ব্যাংকে আমরা যদি জিজ্ঞাসা করি ব্যাংকে টাকা কম কেন, ব্যাংক তখন বলবে, আমাকে জবাব দিবে যে চেকের টাকা এখনো আদায় হয়ে আসেনি। চেকের টাকা যখন আদায় হয়ে আসবে তখন আমরা আপনার পাস বইতে এন্ট্রি দিব এবং পাস বইতে তখন 1,50,000 টাকা দেখাবে। অতএব জমাকৃত চেক, ইস্যুকৃত চেক যদি পরিশোধের জন্য উপস্থাপন করা না হয়, জমাকৃত চেক যদি তখনও আদায় না হয়, তাহলে উভয় হিসাবের মধ্যে নগদান হিসাব, নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গরমিল দেখা দিবে। তৃতীয় যে কারণ সেটা হলো ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। আজকাল আধুনিক বিশ্বে, আধুনিক ব্যাংকিং সিস্টেমে আমরা ব্যাংককে বিভিন্ন টাকা পরিশোধের জন্য যেমন নির্দেশ দেই, তেমনি বিভিন্ন টাকা আদায় করার জন্য অনেক সময় নির্দেশ দেই। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি। আমার একটা লোন আছে, এই লোনের টাকা প্রতি মাসে আমার ব্যাংক থেকে আমি ব্যাংকের মাধ্যমে আমি পরিশোধ করি। আমার ব্যাংকে বলা আছে আমার যে পাওনাদার যে আমার কাছ থেকে টাকা পায় তাকে সে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমার ব্যাংকে আসবে এবং ব্যাংক থেকে টাকা পরিশোধ করে দেওয়ার জন্য। আমি না বললেও ব্যাংক প্রতি মাসেই পরিশোধ করে দিবে, এটা আমার খেয়াল রাখা উচিত। এবং ওই পরিমাণ টাকা প্রতি মাসে ব্যাংক পাস বই থেকে বাদ দেয়, আমারও নগদান বই থেকে বাদ দেওয়া উচিত। একইভাবে আমরা অনেকে আজকাল ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন রকম বিল, বিভিন্ন রকম ট্যাক্স আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি। একইভাবে বিনিয়োগের সুদ, লভ্যাংশ, এগুলো আমরা ব্যাংকের মাধ্যমে আদায় করি। ব্যাংক সরাসরি আদায় করলো, বিনিয়োগের সুদ আদায় করলো, লভ্যাংশ আদায় করলো, ব্যাংক দেনাদারের কাছ থেকে টাকা আদায় করলো। আদায় করার পরে ব্যাংক পাস বইতে এন্ট্রি করলো। ধরো আমার অ্যাকাউন্টে জমা আছে 1,00,000 টাকা, আমি যার নগদান বইতে লেখা আছে 1,00,000, ব্যাংকও পাস বইতে বলতেছে 1,00,000, কিন্তু দেখা গেল ব্যাংক বিনিয়োগের সুদ, লভ্যাংশ এবং দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় করলো 50,000 টাকা। তখন ব্যাংক তার পাস বইতে 50,000 টাকা এন্ট্রি দিল। ব্যাংক বলল পাস বইতে জমা আছে 1,50,000 টাকা, ব্যাংক বলতেছে পাস বইতে জমা আছে 1,50,000 টাকা। কিন্তু এগুলা জমার পরে ব্যাংক আমাকে জানানোর কথা, জানাইলে আমিও নগদান বইতে এন্ট্রি করতাম, কিন্তু ব্যাংক আমাকে জানাই নাই, আমিও নগদান বইতে এন্ট্রি করি নাই, যার ফলে নগদান বইয়ের ব্যালেন্স দেখা দিল 1,00,000 টাকা। অতএব ব্যাংক যদি সরাসরি টাকা আদায় করে ব্যাংক এন্ট্রি দেয়, কিন্তু আমরা নগদান বইতে এন্ট্রি না দেওয়াতে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিবে। এই জন্য ব্যাংকে যোগাযোগ করা উচিত, যোগাযোগ রাখা উচিত। ব্যাংক কোন টাকা ব্যাংক সরাসরি আদায় করতেছে সেগুলো জেনে আমাদের নগদান বইতে এন্ট্রি করা উচিত, না হয় উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিবে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা, ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ। ব্যাংকের মাধ্যমে যেমন আদায় করি, ব্যাংকের মাধ্যমে একটু আগেই বলছি যেমন আমি ঋণের কিস্তি পরিশোধ করি, এরকমভাবে আমরা যদি কিস্তি পরিশোধ করি
ব্যাংক যদি সরাসরি আমাদের কিস্তি পরিশোধ করে, ব্যাংক পাসবই থেকে বাদ দিবে। ধরো আমার ব্যাংকে জমা আছে 1,00,000 টাকা, নগদান বইতেও 1,00,000, ব্যাংকেও জমা আছে 1,00,000, পাসবইতেও জমা আছে 1,00,000, সেখান থেকে ব্যাংক সরাসরি পরিশোধ করলো 10,000, ব্যাংক 1,00,000 থেকে 10,000 বাদ দেওয়ার পরে পাসবইতে দেখালো 90,000, কিন্তু আমি জানিও না ব্যাংক পরিশোধ করছে, যার ফলে আমি নগদান বই থেকে বাদ দিইনি, যার ফলে নগদান বইয়ের ব্যালেন্স 1,00,000 টাকাই রয়ে গেছে। তাহলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিল। এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, ব্যাংকের থেকে জানতে হবে কত টাকা ব্যাংক পরিশোধ করছে, সেই এন্ট্রি আমার নগদান বইতেও বাদ দিতে হবে। যদি আমি নগদান বই থেকে বাদ না দিই, তাহলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিবে। এরপরে আরেকটা কারণে গরমিল হয়, সেটা হলো সুদ এবং ব্যাংক চার্জ। আমরা সারা বছর ব্যাংকের সাথে লেনদেন করি, ব্যাংকে আমাদের টাকা জমা থাকে, বছর শেষে ব্যাংক আমাকে কিছু সুদ প্রদান করে। এই যে টাকা জমা আছে তার বিনিময়ে ব্যাংক আমাকে সুদ দেয়। এই সুদের টাকা আমাদের পাস বইতে ব্যাংক অন্তর্ভুক্ত করে, কিন্তু আমরা অনেক সময় নগদান বইতে অন্তর্ভুক্ত করতে এটা ভুলে যাই। আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত না করলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিবে। আবার আমরা ব্যাংকের মাধ্যমে বিভিন্ন লেনদেন করি, যার ফলে ব্যাংক আমাদের কাছ থেকে কিছু বছর শেষে কিছু টাকা কাটে, যেটাকে ব্যাংক চার্জ বলে। এই ব্যাংক চার্জ ব্যাংক বাদ দেয়, ব্যাংক বাদ দিলে ব্যাংক থেকে টাকা কমে যায়। কিন্তু আমরা যদি নগদান না জানি, আমরা যদি খোঁজখবর না নিই, নগদান বই থেকে যদি বাদ না দিই, তাহলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিতে পারে। যার ফলে ব্যাংক সুদ ব্যাংক অন্তর্ভুক্ত করে, আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করি না। ব্যাংক চার্জ ব্যাংক বাদ দেয়, কিন্তু আমরা বাদ দেই না, যার ফলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিতে পারে। আরেকটা হলো চেক ও বিলের অমর্যাদা। আমরা অনেক সময় আদায়ের জন্য চেক জমা দেই, আদায়ের জন্য বিল জমা দেই। আমরা যখনই আদায়ের জন্য চেক এবং বিল ব্যাংকে জমা দিই, তখন নগদান বইতে সাথে সাথে আমরা যোগ করি, কিন্তু সব সময় সব টাকা আদায় হয় না, সব চেকের টাকা আদায় হয় না, সব বিলের টাকা আদায় হয় না। অনেক সময় দেখা যায় ওই চেক যে চেকের টাকা দেওয়ার কথা, সেই চেকের টাকা পরিশোধ করে নেই, তার মানে চেক অমর্যাদা বা প্রত্যাখ্যান হয়েছে, বিল অমর্যাদা বা প্রত্যাখ্যান হয়েছে। বিল অমর্যাদা বা প্রত্যাখ্যান হলে ব্যাংক কখনো সেটা হিসাবভুক্ত করবে না। আমরা নগদান বইতে যোগ করছি, কিন্তু ব্যাংক যোগ করবে না, যার ফলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিবে। আরেকটা কারণে গরমিল দেখা দিতে পারে, সেটা হলো বিলের বাট্টা। আমরা অনেক সময় বিলের মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংকের কাছে বিল বাট্টা করি। অর্থাৎ আমার একটা 50,000 টাকার বিল আছে, আমার 3 মাস পরে টাকা পাওয়ার কথা, আমি সেটা 1 মাসের মধ্যেই আমার হঠাৎ করে টাকা দরকার হইলো, আমি ব্যাংকের কাছে যেয়ে এই বিলটা বাট্টা করতে পারি, অর্থাৎ ব্যাংকের কাছে এটা বিক্রি করে দিতে পারি। ব্যাংকের কাছে বিক্রি করলে সেক্ষেত্রে আমি হয়তো 50,000 টাকা পুরো পাবো না, কারণ আমি হয়তো পাবো 45,000 টাকা। তাহলে নগদান বইতে ব্যাংক পাস বইতে অন্তর্ভুক্ত করছে 45,000, কিন্তু আমি নগদান বইতে ভুলে বিলের পুরো মূল্য অর্থাৎ 50,000 টাকা অন্তর্ভুক্ত করছি। 5,000 টাকা বাট্টা, এই বাট্টাটা অন্তর্ভুক্ত করে নেই, বাট্টা বাদ দিয়ে অন্তর্ভুক্ত করে নেই, যার ফলে ব্যাংক যোগ করছে 50,000, আমি যোগ করছি 45,000, যার ফলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিবে। আরেকটা হলো চেক ও বিলের অমর্যাদা। চেক ও বিলের অমর্যাদা, এটা 2বার লেখা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি আমরা 8 নাম্বার পয়েন্ট, 7-এর পরে 8 নাম্বার পয়েন্ট, এটা হলো ভুল। দেখো, এই যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম, আসলে এগুলা ভুল না, এগুলো হলো সিস্টেমের কারণে। কারণ ব্যাংকের লেনদেন অন্তর্ভুক্ত করার সিস্টেমটা একরকম, আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করার সিস্টেমটা একরকম আলাদা রকম। যার ফলে এই সিস্টেমের কারণে অনেক সময় নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গরমিল দেখা দিতে পারে। কিন্তু এই সিস্টেমের কারণে যেমন সমস্যা হতে পারে, তেমনি আরেকটা কারণে নগদান বই এবং পাস বইয়ের উভয়ের মধ্যে গরমিল দেখা দিতে পারে, সেটা হলো ভুল আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও করতে পারি, আবার ভুল ব্যাংকের লোকেরাও করতে পারে। এই ভুলের কারণে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গরমিল দেখা দিতে পারে। যেমন ধর, একটা উদাহরণ দিয়ে বুঝি, আমার অ্যাকাউন্টে জমা আছে 1,00,000 টাকা, নগদান বইতে জমা আছে 1,00,000 টাকা, ব্যাংক ও পাস বইতে লেখা রাখছে 1,00,000 টাকা। এই মুহূর্তে আমি একটা 50,000 টাকার চেক জমা দিলাম। 50,000 টাকার চেক জমা দিলাম, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা জমা আছে কত? 1,50,000 টাকা। কিন্তু ব্যাংক ভুলে লিখলো 5,000 টাকা, শূন্য একটা কম লিখে ফেলছে। তাহলে ব্যাংক পাস বইতে লিখবে 1,00,000 এবং 5,000 যোগ করলে 1,05,000,
কিন্তু আমরা নবদান বইতে লিখলাম 1,00,000 এবং 50,000 যোগ করলে 1,50,000। তাহলে ব্যাংক ভুলটা করছে, ভুলের কারণে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিল। আবার এরকমভাবে ভুল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও হতে পারে। আমি জমা দিলাম 10,000 টাকার চেক, জমা টাকা ছিল 1,00,000 টাকা, আমি জমা দিলাম 10,000 টাকার চেক, ব্যাংক লিখলো 10,000 টাকা, পাস বইতে লেখা আছে 1,10,000 টাকা, কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার লিখলো 10,000 টাকা লিখতে যেয়ে ভুলে 1,00,000 টাকা লিখে ফেললো। তাহলে সে দেখালো আগে জমা ছিল 1,00,000, নতুন জমা হয়েছে 1,00,000, টোটাল টাকা হলো 2,00,000। আসলে কি তাই? আসলে তা না, আসলে জমা হয়েছে মাত্র 10,000 টাকা। তাহলে ভুলে হয়ে গেল 2,00,000 টাকা। যার ফলে এই ভুলের কারণে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গরমিল দেখা দিতে পারে। যখনই নগদান বই এবং পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিল দেখা দেয়, আমাদের এমনটা ধারণা করা উচিত না যে ভুল হয়েছে বা জালিয়াতি হয়েছে বা চুরি হয়েছে, এইসব কারণে গরমিল দেখা দিচ্ছে। আসলে ভুল বা জালিয়াতি তো আছেই, সেই সব কারণেও গরমিল হতে পারে। তাছাড়া এই সমস্ত কারণেও, যে কারণগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি, সেই সমস্ত কারণেও নগদান বই এবং পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে গরমিল হতে পারে। গরমিলের কারণগুলো আমাদেরকে জানতে হবে, এগুলা কিভাবে সলভ করা যায়, এই সমস্ত কারণগুলো ঘটলে কি করতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আজকে যা আলোচনা করলাম, তোমরা বই খুলবা, সবাই বই খুলে এই পয়েন্টগুলা আবার ডিটেলস পড়ার চেষ্টা করবা। আমি সংক্ষেপে বললাম, কারণ এখানে তার এত ডিটেলস পড়ায় দেওয়ার সুযোগ নাই। তোমরা নেক্সটে বইগুলো পড়বা, সেখানে যদি বুঝতে না পারো প্রয়োজন আমাকে মেসেজ দিয়ে আবারও জানাবা, যে মেসেজ দিয়ে জানিয়ে তোমরা প্রশ্নের উত্তর চাইবা, তখন আমি আবার প্রশ্নের উত্তর দিব। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সপ্তাহে আবারও শনিবার দেখা হবে তোমাদের সাথে। তখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা অঙ্ক আলোচনা করব। সেই অঙ্ক যখন করতে যাব, তখন এই যে পার্থক্যের কারণগুলো আমাদের সামনে চলে আসবে এবং এই পার্থক্যের কারণ দিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা আমরা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব। ধন্যবাদ।